আসসালামু আলাইকুম। আজ 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ বাণীতে যা বললেন জুলাই বিপ্লবের অভিভাবক। ঠাকুরগাঁওয়ে চ্যালেঞ্জের মুখে মির্জা ফখরুল, চমক দেখাচ্ছেন জামায়াতের প্রার্থী। ভারতের সঙ্গে যা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এবার বিস্তারিত। বিদায় নিলেন জুলাই বিপ্লবের অভিভাবক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিদায় সংবর্ধনায় তিনি বলেছেন, সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল। বৃহস্পতিবার অবসরের আগে আপিল বিভাগে শেষ কর্মদিবসে কথা বলেন তিনি। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে, যা ক্ষমতা পৃথকীকরণ, বিচারিক স্বাধীনতা, গণতান্ত্রিক শাসন, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো আদর্শগুলোকে অন্তর্ভুক্ত করে। তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দফতরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায় বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত। প্রধান বিচারপতি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, আইন বৃহত্তর রাজনীতির একটা অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হবে। কেবল ক্ষমতাবান শাসক শ্রেণীর পক্ষে প্রয়োজনীয় পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব নিলে বিচার বিভাগের আলাদা কোনো অস্তিত্বেরই প্রয়োজন নেই। সে কাজের জন্য নির্বাহী বিভাগ ও পুলিশই যথেষ্ট। রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি যে আদর্শকে ধারণ করেই গড়ে উঠুক না কেন, বিচারকদেরকে সুনীতি ও সুবিবেচনা বজায় রেখে কাজ করতে হবে। নানা কারণেই আলোচিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশেষ করে জুলাই বিপ্লবের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন তিনি। এদিকে প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও 1, যেটি সদর উপজেলা আসন নামে পরিচিত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকবার সেখান থেকে নির্বাচন করেন। বিগত 10টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার জয়ী হন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসনটিতে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন পেয়েছেন। জীবনের শেষ নির্বাচন বলে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তাকে ঘিরে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত। মাঠে নেমেছেন তার মেয়েও। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেছেন, এই আসনে মির্জা ফখরুলের কোনো বিকল্প নেই। ভোটাররা এবার তাকে বিপুল ভোটে জয়ী করবেন। এই আসনে জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনকে প্রার্থী করেছে দলটি। প্রথমবার মনোনয়ন পেয়ে দেলোয়ার হোসেন প্রায় 10 মাস ধরে নিয়মিত কোনো না কোনো এলাকায় গণসংযোগ করেছেন। সক্রিয় আছেন নারী কর্মীরাও। দেলোয়ার হোসেন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি শ্রদ্ধা করি। এবারে নির্বাচনে দুজনই প্রার্থী হয়েছি। দেশের মানুষ পরিবর্তন চায়। যেসব রাজনৈতিক দল ফ্যাসিস্ট মনোভাব পোষণ করে, দেশের মানুষেরা তাদের বর্জন করছে। এক্ষেত্রে আমি আশাবাদী। সাধারণ মানুষ বলছেন, এই আসনে পুরনো অভিজ্ঞ নেতা মির্জা ফখরুলকে এবার বিপদে ফেলতে পারেন জামায়াত প্রার্থী দেলোয়ার। ইতিমধ্যে তার পক্ষে আসনটিতে কৌতূহল তৈরি হয়েছে বলে ভোটাররা মনে করছে। ফলে কে বিজয়ী হবে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানোর অভিযোগ অনেকদিন ধরেই উঠছে জামায়াত ইসলামী নেতাদের বিরুদ্ধে। দলটির একাধিক নেতা প্রায় একই লাইনে বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শোনা গেছে একটি সমাবেশে জামায়াতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির আবারও জান্নাতের প্রলোভন দেখিয়েছেন সাধারণ ভোটারদের। যদিও তিনি দাবি করেছেন ভিডিওটি সঠিক নয়। জামাত নেতাদের এসব বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর প্রতিবাদ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি, সেখানে কড়া প্রতিবাদ করেছেন বিষয়টির। জামাত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেকদিন ধরেই। যদিও মাসখানেক আগে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি একটি সমাবেশে বলেছিলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না।
তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারিমে পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে, কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলো বলে থাকে। এর আগে জামায়াত নেতা শাহরিয়ার জামাতের মার্কার সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন। বলেছিলেন, পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদের এই মিজান বা দাড়িপাল্লা আটকে রাখা। হাসরের ময়দানে এই মিজান থাকবে, ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক। যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াত ইসলামীর হাতে, তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত। এর আগে জামায়াত নেতা কুতুবদিয়া সামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু মুসা, নোয়াখালী 1 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ প্রমুখের বক্তব্যেও জান্নাতের টিকিট প্রসঙ্গ উঠে এসেছিল। এসব দেখে মির্জা ফখরুলের কন্যা শামারুহ মির্জা মন্তব্য করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াত ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। জান্নাতে যেতে হলে জামায়াত ইসলামের সঙ্গে থাকতে হবে, আল্লাহ মাফ করুক। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ। খবরে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও উত্তাপ বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে যে অবনতি শুরু হয়েছিল শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায়, তা আরও খারাপ হয়েছে। একদিকে রাজনৈতিক বক্তব্যে ঢাকার ভারতীয় হাইকমিশন ও ভারতের 7 সিস্টার্সে হামলার হুমকি, এবং অন্যদিকে বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় বাংলাদেশের নাম না থাকায় চলমান উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে রাজধানীতে গতকাল ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ছড়িয়েছে নতুন উত্তাপ। বুধবার জুলাই ঐক্য ব্যানারে মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন কর্মসূচি পালন করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া 101টি সংগঠন। আগে নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে দুপুরের পর থেকে কুড়িলে ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। একই সময়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমাবনতিশীল আখ্যায়িত করে এ বিষয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ এবং এজন্য ভারতকে দায়ী করে দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। পরে বিকালে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, ভারতের নসিহত আমাদের প্রয়োজন নেই। এর আগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করা হলো। নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সাউথ ব্লকে তলব করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। রাজাকার বয়ানই ফ্যাসিস্ট হাসিনার পতনের অন্যতম কারণ, একথা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা ছড়ানোর অপচেষ্টা আবারও শুরু হয়েছে, যা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই ঘৃণা চর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। মাওলানা আজিজুল হক বলেন, বিজয় দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে দাড়ি টুপিকে লক্ষ্য করে ঘৃণা উস্কে দেওয়া হচ্ছে। এই ধরনের তৎপরতা সমাজে বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। বিবৃতিতে আজিজুল হক বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মুসলমানি পরিচয় ও নাম নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলের রাজনীতি করা হয়েছিল। জুলাই বিপ্লবীরা শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলার গোষ্ঠী আবারও উৎপাত শুরু করেছে। বিভাজন সৃষ্টির এই অপচেষ্টা প্রতিহত করা হবে। হেফাজত নেতা বলেন, কথিত রাজাকার বয়ান ধসে পড়ায় হাসিনার পতন ঘটেছিল। ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যাখ্যান করেছে জুলাইয়ের নতুন বিপ্লবী প্রজন্ম। ৭১-এর মহান জনযুদ্ধ কারো একার সম্পত্তি নয়। যারা ৭১-কে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, তারা ক্ষমতার স্বার্থে স্বজাতির সঙ্গে বেইমানি করেছে বলেও তিনি মন্তব্য করেন। আজিজুল হক বলেন, ৪৭-এর উত্তরসূরি ৭১, আর ৭১-এর উত্তরসূরি ২৪,
47, 71 ও 24 আমাদের আজাদির সিলসিলা। কোনো অধ্যায়ই অস্বীকার করার সুযোগ নেই। এখন প্রয়োজন নির্মোহ ও সত্য ইতিহাস চর্চা এবং দীর্ঘদিনের ভারতীয় হিন্দুত্ববাদী প্রোপাগান্ডার মোকাবেলা। এ লক্ষ্যে 71-এর জনযুদ্ধ বিজয় নিয়ে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিদগ্ধ ইতিহাসবিদদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম, যিনি কর্নেল আজাদ নামে পরিচিত, তার বিরুদ্ধে সিরিয়াল কিলার জিয়াউল আহসানের ব্যবসায়িক পার্টনার হওয়ার অভিযোগে ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। মূলত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তাকে বিএনপির নেতা হিসেবে আবির্ভূত হতে দেখা যায় বলে অনেকে অভিযোগ করেছেন। এছাড়া মিরপুরের কসাইখ্যাত ইলিয়াস মোল্লার সাথে আসাদুল ইসলাম আজাদের যৌথ উদ্যোগে তৈরি করা বিলাসবহুল হোটেলটি 5 আগস্টের পর ছাত্র জনতা ভেঙে দেয়। এত সব অভিযোগের পর টাঙ্গাইল জেলা বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত হয়েও থেমে নেই কর্নেল আজাদ। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, কর্নেল আজাদ টাঙ্গাইল 1 ধনবাড়ি মধুপুর আসনের নির্বাচন করার জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অবৈধ ব্যাপক টাকা খরচ করছে। 5 আগস্টের পর তার সকল ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন, পাশাপাশি যাবতীয় তথ্যাদি। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের তার ফেসবুকে কর্নেল আজাদ নিয়ে লেখেন, লাল বৃত্তে চিহ্নিত ব্যক্তির নাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম, নিজ এলাকায় কর্নেল আজাদ হিসেবে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। তার আরেকটি পরিচয় হলো তিনি কুখ্যাত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সকল অবৈধ সম্পদের রক্ষক, ব্যবসায়িক অংশীদার এবং আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী। সম্প্রতি তিনি ভোল পাল্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এর সাথে মিশে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। জিয়াউল আহসান ও তার আসাদুল ইসলামে স্বাক্ষরিত কমপক্ষে হলেও 2 থেকে 3 কেজি ওজন সমপরিমাণ দলিলপত্র আমার কাছেই আছে। আরও আছে আসাদুল ইসলাম কর্তৃক জিয়াউল আহসানের স্ত্রীর নামে কোটি কোটি টাকার স্বাক্ষরিত চেকের কপি। যেই ব্যক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত সেল গঠন করে অনুসন্ধান করা উচিত, সেই ব্যক্তি এখন রাজনৈতিক খোলসে নিজেকে রক্ষার চেষ্টা করছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব আমলে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কিনা একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। দর্শক, এবার দেশের বাইরের খবর। পাকিস্তান ভারত সংঘাতে পাকিস্তান ভারতে মোদী সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না, কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খাইবার পাখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে কথা বলেন তিনি। বলেন, মার্কা-এ হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই ভারত এই পরাজয় কখনো ভুলবে না, এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। নয়াদিল্লির দাবি, পেহেলগামে 26 জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এই অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। 87 ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় 3টি রাফাল সহ 6টি যুদ্ধবিমান এবং ডজন খানিক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পাখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশ জুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।